নিউজ থেকে সরাসরি আমার সঙ্গে অনির্বাণ সিনহা রয়েছে। অনির্বাণ, চৌঠামের আগে কখনো ভাবা যায়, কেউ ভাবতে পারে যে 21শে জুলাইয়ে মমতার সভার একটা ভিড়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে? নিশ্চিতভাবে ভাবা যায় না অতুল। তুমি যেমনটা বলছিলে 2022 সালের কথা শোনাচ্ছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন তিনি মুখ্যমন্ত্রী, তখন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, আজও তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। কিন্তু ওই যে পুরনো কাহাবাতটা আছে না, পূর্ণ প্রবাদ, দেহ পট শনে নট সকলই হারায়। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলে যে রাজনৈতিক অস্তিত্বটা, তার দেহ, তার পট, তার সঙ্গে সঙ্গে তার নট, অর্থাৎ তার মূল নট মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব হারাচ্ছেন, একে একে সব হারাচ্ছেন। তার দেহটা গিয়েছে, তার একটা বড় অংশ, বলা যায় মূল অংশটাই, যারা এমনকি দলের টাকা পয়সা পর্যন্ত দাবি করছে তাদের বলে, তাদের সিম্বল দাবি করছে তৃণমূল কংগ্রেস বলে। এবং সবথেকে ইন্টারেস্টিং হলো যে, সবথেকে মজার কথা হলো যে, তারা কেউ নিজেদেরকে তৃণমূলের অফশুট বলে দাবি করছে না, তারা বলছে তারাই আসল তৃণমূল, অর্থাৎ দেহটাই যেন চলে গেছে। আর রইল পট, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যার মুখ সব থেকে বেশি সামনে থাকতো, যার মুখ একমাত্র সামনে থাকতো, যিনি নিজে বলতেন 294টা আসনে তিনিই প্রার্থী, তিনিই সব, তিনিই লড়ছেন, তার প্রতিনিধি হয়ে শুধু একজন থাকছেন, সেই পটটিও ভীষণভাবে যেন কোথাও কালিমা লিপ্ত হয়ে গিয়েছে এই পরাজয়ের সঙ্গে সঙ্গে। একদিকে কেলেঙ্কারির কালিমা একের পর এক যা সামনে আসছে, প্রত্যেক দিন নতুন নতুন কেলেঙ্কারি সামনে আসছে, নতুন নতুন নামের কেলেঙ্কারি, নতুন নতুন লোকের কেলেঙ্কারি সামনে আসছে। আর উল্টো দিকে রাজনৈতিক যে পট, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকা, তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা পরিচালনা করা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, এতখানি একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যে দল, এই গোটা রাজ্যে যদি একজন মাত্র কংগ্রেস বিধায়ক থাকেন, তাকেও যেন তেন প্রকারণে তিনি একটা উপনির্বাচনে জিতে আসলো, তাকে 6 মাসের মধ্যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসতে হবে। এই যে সর্বগ্রাসী, সর্বভয়ঙ্করী ক্ষমতা, সেই ক্ষমতাটাও, সেই ক্ষমতার পটটাও কোথাও ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। ফলে অতনু, যা চৌঠা মের আগে গত বছর 21শে জুলাই যা কল্পনা করা যেত না, এবছর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধে দেওয়া যাচ্ছে 2,500 লক্ষ্যমাত্রা। তবে এটাও প্রশ্ন, এই 2,500 লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে আসলে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো চ্যালেঞ্জ দেওয়া হলো, নাকি এই 2,500 লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা রিলিফই দেওয়া হলো? এই 2,500 লোকও কি এই মুহূর্তে জড়ো করবার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আজকের রাজনৈতিক দেহের, আজকের পটের আছে? তার নটই ভালো বলতে পারবেন মতো। ঠিকই বলেছো অনির্বাণ, কারণ সেদিক থেকে যদি আমি দেখি, তোমার কথা সূত্র ধরে যদি বলি, আজ আমরা দেখলাম মমতা মিত্রহীন হয়ে গেলেন। নিশ্চিতভাবে। এবং কোন মিত্র? এই যে 21শে জুলাই, যদি সেই খবরটা, সেই দিনকার খবরের কাগজগুলো একের পর এক তুমি উল্টে যাও অতনু, অর্থাৎ 1993 সালের 21শে জুলাইয়ের পরদিন 22শে জুলাই এই রাজ্য থেকে প্রকাশিত সবকটি বড় সংবাদপত্র, এমনকি ন্যাশনাল ডেইলিগুলো সেদিনকে সেই খবর হয়েছিল, যুব কংগ্রেসের 13 জন কোটানকোট শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে। ঠিক পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কে ছিলেন? যুব কংগ্রেসের ডাকে সেদিনকার সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা সময়ের পরে অজ্ঞান হয়ে পড়ে যান রাস্তায়। কে ধরেছিলেন তাকে? কে পাশে দাঁড়িয়েছিলেন? এই মদন মিত্র। শুধু মদন মিত্র দিয়ে কি শুধু মদন মিত্রতে শেষ না। এবার একটু পিছনে ফিরে যাই অতনু, যদি একটু পিছনে ফিরে গিয়ে তাকাই, তাহলে তৃণমূল কংগ্রেস তৈরির সময় থেকে ভাগাভাগি হয়ে গেছিল কোথাও একটা কাজ। একদিকে মস্তিষ্কের কাজ, যারা সুপ্রিম কোর্টে যাবেন, দলের রেজিস্ট্রেশন চাইবেন, যদি রেজিস্ট্রেশন চাওয়ার সময় কোনো সমস্যা তৈরি হয় তারা দৌড়াদৌড়ি করবেন, ইলেকশন কমিশনে যাবেন, দলের নতুন লোগো, প্রতীক যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এঁকেছিলেন সেটা সুরক্ষিত করবেন, ওই প্রতীকে যাতে ভোটে লড়া যায়। এই কাজগুলো ভাগাভাগি করেছিলেন নিজেদের মধ্যে অজিত পাজা, মুকুল রায়ের নামে দলের প্রথম রেজিস্ট্রেশন বেরোয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকতে থাকতেই তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন হয়, ফলে সেদিনকে তার নামে নতুন দলের রেজিস্ট্রেশন করা সম্ভব ছিল না। সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, অজিত পাজা, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, এরা ছিলেন সামনের সারিতে সেদিনকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মূল দায়িত্ব ছিল সংবাদ মাধ্যমের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন, কি বলছেন সেটা বলা, অথবা কিছু কিছু সময় তিনি কি ভাবছেন বা কি করতে চলেছেন সেটা একেবারে না বলা, সেটা সামনে আসতে না দেওয়া, এটাই ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব। এবার যদি পরপর নামগুলো ধরে তাকাও অতনু, তাহলে সেই নামগুলোর মধ্যে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় অনেক আগে অবস্থিত, অজিত পাজা দল থেকে বেরিয়েছেন, মমতাকে ছেড়ে বেরিয়েছেন, ফিরেছেন, একজন কাউন্সিলর পরিচয় নিয়ে শেষমেশ তার মৃত্যু হয়েছে। তার রাজনৈতিক মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছিল। তিনি লোকসভা নির্বাচনে পর্যন্ত হেরেছেন, অপরাজয় অজিত পাজাকে হারের স্বাদ ভোগ করতে হয়েছে। মুকুল রায় দল থেকে বেরিয়েছেন, একেবারে শেষ লগ্নে ফিরেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, ফিরেছেন, শেষমেশ আবার বেরিয়েছেন, এবার এনসিপিআই এর নেতা। আর লেগ ওয়াক, আমরা যাকে বলি
খাটা, রাস্তায় নেমে খাটা, এই যে মঞ্চ 21শে জুলাইয়ের মঞ্চ, লিটারালি এই মঞ্চ বাঁধার কাজটা কারা করতেন? আমি 3 জনের নাম বলতে পারি তোমাকে এবং বাংলার দর্শকের কাছে, যাদের নাম বললে তারা এক নামে চিনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললে আশপাশে 3টে নাম, 4টে নাম সবসময় চোখে ভাসত: সোনালী গুহ, ফিরহাদ হাকিম বা ববি হাকিম, মদন মিত্র। একটু পরে বা কাছাকাছি সময় শোভন চট্টোপাধ্যায় ছিলেন, যাকে জল শোভন বলে আমরা বেশি চিনি। শোভনদেব চট্টোপাধ্যায় আর শোভন চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন ওই মস্তিষ্কের দলে, আর শোভন চট্টোপাধ্যায় ছিলেন লেগ ওয়ার্কার্সদের দলে। এই লেগ ওয়ার্কার্সদের কারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে আক্রান্ত হলেন, সেদিনকে শোভন চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই গাড়িতে যেতে বা অভিষেককে পাশে বসিয়ে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে আসতে। মদন মিত্র সর্বশেষ তিনি বাকি ছিলেন। ইতিমধ্যে ফিরহাদ হাকিম গিয়েছেন, সোনালী গুহ অনেক আগে গিয়েছেন, আজ মদন মিত্রও চলে গেলেন। কার্যত অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে মিত্রহীন হলেন, যে মিত্ররা তাকে কিছু না দেখে তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কোনো গ্যারান্টি ছাড়া প্রথম দিন থেকে তার পাশে ছিলেন, তার মিত্র হয়েছিলেন অতনু। এই যে 21শে জুলাই, অনির্বাণ, এই 21শে জুলাই শহীদ স্মরণ সমাবেশ বলা হয়, তো সেই শহীদ স্মরণে আমরা অবশ্য পাগলু গানও শুনেছি, কিন্তু হাজার হলো শহীদ স্মরণ। তো এই শহীদ আবেগ, 21শে জুলাইয়ের শহীদ আবেগ কি আর মমতার সঙ্গে আছে? দেখো অতনু, এক্ষেত্রে একটা কথা বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমি বলছি না, তুমি বলছো না, আমরা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত শহীদ চুরির অভিযোগে অভিযুক্ত করে রেখেছে কংগ্রেস। শুভঙ্কর সরকার, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি, কি বলেছেন? আসুন আমাদের মঞ্চে এই 21শে জুলাই এসে স্বীকার করে যান আসলে যুব কংগ্রেসের শহীদদের তৃণমূল কংগ্রেসের শহীদ বানিয়েছিলেন। শুধু তাই না, তারপরে তাদের স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনি নতুন দল করে সেই দলকে বিজেপির সঙ্গে আপনি জোট করে ভোটে লড়িয়েছিলেন। অর্থাৎ কংগ্রেসের আদর্শের সঙ্গেই আপোষ করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই যে শহীদ চুরি, এটাও কিন্তু বাংলা রাজনীতিতে নতুন নয়। বলা হয় বনস্তত্ত্বের জায়গা থেকে, তুমি যার সঙ্গে দীর্ঘদিন লড়বে, লড়তে লড়তে তার কিছু গুণ বা অপগুণ তুমি আয়ত্ত করে ফেলবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সিপিএমের সঙ্গে লড়তে লড়তেই দীর্ঘদিন ধরে সিপিএমের এই অপগুণটিও আয়ত্ত করে ফেলেছিলেন। খাদ্য আন্দোলনের শহীদ দিবস কোন সালের ঘটনা? 1959 সাল, 31শে অগাস্ট। কোন পার্টি? সিপিআই। তখন ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন দ্বিধা ত্রিধা চতুধা কোনো বিভক্তই হয়নি, একটাই পার্টি ছিল, সিপিআই। কিন্তু যখন সিপিএম হলো, তুমি আমি আমাদের শৈশব কৈশোর যৌবন, আজকের দর্শকরা খুব ভালোভাবে মনে করতে পারবেন, এমনভাবে সেটা সিপিএম পালন করতো মনে হতো 31শে অগাস্ট 1959 সালে সিপিএমই ময়দানে ছিল। কলকাতার রাজপথে যে 80 জন মানুষ পুলিশের লাঠি খেয়ে মারা গেছিলেন, তারা সব সিপিএম করতেন। তখন তো সিপিএম পার্টিটার জন্মই হয়নি। সিপিএম জন্ম নেবে তার থেকে অন্তত 5 বছর পরে। সে শহীদ দিবস সিপিএম চুরি করেছিল, 34 বছর ক্ষমতা ছিল, তারপরেও সিপিএমের ব্রিগেডে কিছু ভিড় হতো। কিন্তু এখন সিপিএম ব্রিগেড ডাকতেই পারে না, ব্রিগেড ডাকার সুযোগই পায় না। কোনো মতে এবারের নির্বাচনে তারা একজন বিধায়ক জোটাতে পেরেছে। শহীদ দিবসের পালন সিপিএম এখন রানী রাসমণি রোডে, শহীদ মিনার তো নয়, রানী রাসমণি রোডে টিম টিম করে নম করে সাড়ে অতন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদদের যে লেগাসি, যে ঐতিহ্য তিনি যুব কংগ্রেসের থেকে কেউ বলেন ধার করে, কেউ বলেন চুরি করে নিয়ে এসছেন, সেটারও একই গতি হলো, গঙ্গাপ্রাপ্তি বলা যেতে পারে এক কথায় অতন। ধন্যবাদ অনির্বাণ। অনির্বাণ বলছিলেন যে শুভঙ্কর সরকারের কথা, শুভঙ্কর সরকার শহীদ চুরি প্রসঙ্গে অনির্বাণ কথা বলতে গিয়ে শুভঙ্কর সরকারের বক্তব্যের কথা বলছিলেন। এখানে শুভঙ্কর সরকার কি বলছেন আপনাদের একবার শুনে রাখি। অমিতাভ বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন আমি যা করেছিলাম ভুল করেছিলাম, কারণ 21শে জুলাই 1993 সালে যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ছিলেন কংগ্রেস নেতাদের সঙ্গে, তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি যদি কংগ্রেসের মঞ্চে আসেন, এসে যদি বলেন আমার ভুল হয়েছিল, কারণ যারা যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা নিজেদের দিকে রক্তে, তারা সেই পতাকাকে